হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 9-এর দ্রবণ চ্যাপ্টারটা দ্রাব্যতা পাঠটা পড়বো। শুনুন, দ্রাব্যতা, সলিবিলিটি। ঠিক আছে, দ্রাব্যতা বা সলিবিলিটি দ্রবণ চ্যাপ্টারের মধ্যে আমরা শুধু দ্রাব্যতা পাঠটা পড়বো। এখানে দ্রাব্যতার পুরোপুরি কম্পিটিশন পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা বাড়ে কমে একই থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা আমি কম্পিটিশন পরীক্ষায় পাই, রেলে, ব্যাংকে, সব দিই। ক্লাস 11 আবার এই পড়াটা আছে, টুয়েলভে পুরাটা আছে, পুরাটা দ্রাব্যতাটা। এবং দ্রাব্যতা শেষে আমি কিছু অঙ্ক করাবো দ্রাব্যতা থেকে। পুরো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস 9-এর স্টুডেন্টরা তো দেখবেই, যারা চাকরি পরীক্ষার্থী কম্পিটিশন পরীক্ষায় তারাও দেখবে। আমার ছোটোদের কেমিস্ট্রি যারা দেখছো 5-6-এর স্টুডেন্টরাও এটা বুঝতে পেরে যাবে যদি দেখো। ঐকিক নিয়ম জানলেই হয়েছে। ঐকিক নিয়ম যদি জানো তুমি, এটা অঙ্কেরও চ্যাপ্টার, লাস্টে এটা অঙ্ক আছে ফিজিক্সের মতন। কেমিস্ট্রির এটা এমন একটা পার্ট যেখানে অঙ্ক আছে। অবশ্যই খুব ভালো করে মন দিয়ে ক্লাসটা শুনবে। ক্লাসটা শোনার পর তোমার ব্রেনে গেঁথে যাবে এটা। আর অঙ্কের শতকরা পার্সেন্টেজ যারা করেছো তারা একটু ভালো বুঝবে। প্রথম থেকে ক্লাস শেষ পর্যন্ত সাদা খাতা নিয়ে বসো, যেগুলো যেগুলো আমি বলবো সব লেখা যদি বোর্ডে নাও বোঝায় নিচে লেখা আসবে, নিচে আমি টাইপিং করে লেখা রেডি করা আছে। আর যদি বোর্ডের লেখাটা বোঝাই তো বোর্ডের লেখাটা দেখবি, দেখার চেষ্টা করবি একটু জুম করে, সিস্টেম অত ভালো নেই তো ক্লাসটা সলিড হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, শুরু করছি। দ্রাব্যতা, শোনো দ্রাব্যতা কাকে বলে সেটা আগে শোনো। দেখো, দ্রবণ মানে আমরা জানি দ্রবণে দুটো জিনিস থাকে, দ্রাবক আর দ্রাবক। দেখো কোনটা বেশি অক্ষর, এখানে 3টে অক্ষর আছে, দ্র, ব, ক। আর দ্রাবতে দ আর ব। তাহলে যেটা বেশি সেটা দ্রবণেও বেশি থাকে। যেমন তুমি চিনি আর জল গুললে বা জলে নুন গুললে, জলটা বেশি থাকে না নুনটা বেশি থাকে? দেবীর থেকে কি পাঠা বড় হয়? দেবী বড় হবে, মানে জলটাই বড়, নুনটা কম। তাহলে নুন হচ্ছে দ্রাবক, নুন হচ্ছে দ্রাবক, আর জল হচ্ছে দ্রাবক। যারা জানো এটা নিশ্চয়ই বেসিকটা। এভাবে আমরা দ্রবণ তৈরি করি। আজকে আমি এইটা পড়ব না, আমি দ্রবণ সম্বন্ধ, সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত আমার ইউটিউবে ক্লাস দিয়ে আছে অলরেডি। মোলারিটি, নর্মালিটিরও ক্লাস দিয়ে আছে ইউটিউবে। আজ দ্রাব্যতার পাঠটা শুধু পড়ব আমি। দ্রাব্যতা লেখচিত্র পর্যন্ত যাব, অঙ্ক যাব দ্রাব্যতার। দ্রাব্যতা কাকে বলে আগে ডেফিনেশনটা শোনো, ফিলিংস করো দ্রাব্যতা জিনিসটা কি। শুনো, নির্দিষ্ট উষ্ণতায়, উষ্ণতা ফিক্স থাকবে। উষ্ণতার কথা কিন্তু অনেক ছাত্রছাত্রী বলতে ভুলে যায়, সব থেকে বেশি ভুল করে উষ্ণতাটা বলতে। নির্দিষ্ট উষ্ণতাতে 100 গ্রাম দ্রাবক, গ্রাম এককটা গ্রাম, অনেকে লিটার লিখে ফেলে ভুলে। 100 গ্রাম কী হবে বাবু? 100 গ্রাম দ্রাবক, ধ্যান দাও, মানে জল টাইপের। সবসময় তো জল হবে না, বিভিন্ন দ্রাবক থাকে। 100 গ্রাম দ্রাবক যত দ্রাবক দ্রবীভূত করলে দ্রবণটা সম্পৃক্ত হবে, অর্থাৎ একদম যতটা চাই ও দ্রাবক ঠিক ততটাই দেওয়া হবে, খিদাতে রাখা হবে না। সর্বোচ্চ যত দ্রাবক দ্রবীভূত করতে পারে ওই উষ্ণতায়। আবার বলছি, দেখো সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত এগুলা কোনোটাই ফিক্সড নয়, এগুলা চেঞ্জ হয়। দেখবে তোমাদের লেসনে কোয়েশ্চেন হয়েছে কোনটা ফিক্স কোনোটাই নয়। উষ্ণতা বাড়াইন দিলে বা কমাইন দিলে সম্পৃক্তটা অসম্পৃক্ত হয়ে যায়, অসম্পৃক্ত সম্পৃক্ত হয়ে যায়, অতিপৃক্ত হয়ে যায়। এগুলা কোনো চিরসত্য না। ওই উষ্ণতাতেও সম্পৃক্ত বলতে বোঝায় যত, মানে ধরো আজকে 20 ডিগ্রি উষ্ণতা আছে এখন, তুমি এই জলটা 3 চামচ নুনকে গুলতে পারে, মানে 3 চামচ নুন গুলে দিবে জলটা এই উষ্ণতাতে। 20 ডিগ্রি, 21 ডিগ্রি করে দিলে আরও বেশি নুন গুলতে পারে ও, তখন গরম হয়ে যায় আর একটু বেশি। তো আমার ওই জন্য উষ্ণতাটা ফিক্সড রাখো আগে, তুমি উষ্ণতা ফিক্সড। তাহলে এই জলটা ধরো 2 চামচ নুন গুললো, তাহলে ওই 2 চামচ নুনটার ওজন করো গ্রামে। ধরো ওই 2 চামচ নুনটার ওজন হচ্ছে 5 গ্রাম, তাহলে এই জলটার দ্রাব্যতা কত অঙ্ক করে বের করতে হবে। জলটা যদি 20 গ্রামের থাকে, তাহলে ধরো 20 গ্রাম জল দ্রবীভূত করছে 5 গ্রাম, 1 গ্রাম দ্রবীভূত করছে কত? 5/20, তাহলে 100 গ্রাম কত দ্রবীভূত করতে পারে? সবসময় 100, শতকরা জিনিস বলে এটা। তাহলে 5 × 20 = 100, 25। তোমাকে লিখতে হবে 25, একক বিহীন রাশি, একক নাই, গ্রাম ট্রাম কিছু, দ্রাব্যতার কোনো একক নাই। তাহলে 20 ডিগ্রি উষ্ণতায় NaCl এর দ্রাব্যতা কত হয়ে গেল? 25। অঙ্কটা করলে তুমি ভালো বুঝবে, সবসময় অঙ্ক দিয়ে এক্সাম্পল বুঝবে। তাহলে সংজ্ঞাটা হচ্ছে, কোনো নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবক, সর্বোচ্চ যত গ্রাম দ্রাবক দ্রবীভূত করলে দ্রবণটি সম্পৃক্ত হয়। সম্পৃক্ত মানে আর নেবে না, 1 ফোঁটাও আর নুন নেবে না। 2 চামচ গুলতে পারে ওই উষ্ণতায়, তুমি 1 চামচ দিয়েছো, তাহলে দ্রাব্যতা হইল না। আর 1 চামচ গুলতে হচ্ছে, তুমি সম্পৃক্ত করো দ্রবণটাকে। মানে আজ যেমন দ্রাবক দ্রবীভূত করার ক্ষমতা না থাকে ওই দ্রাবকটার, তখন ওই উষ্ণতায় ওইটাই হচ্ছে দ্রাব্যতা। বুঝতে পারছো দ্রাব্যতা বা সলিবিলিটি কাকে বলে? সর্বোচ্চ যত গ্রাম, নিচে লেখা এসছে, দ্রাবক দ্রবীভূত করতে পারে, করে, আমি নিজের ভাষা দিচ্ছি, করে সম্পৃক্ত কথাটা ঢুকাবে। সম্পৃক্ত হয় তাকে
সেই দ্রাব্য পরিমাণটাকে উষ্ণতাতে তুমি ক্যাপ দাও, ওই উষ্ণতায় দ্রাব্যতা বলে, দ্রাব্যতা বা সলিবিলিটি বলে। 100 গ্রাম, এটা পার্সেন্টেজের ব্যাপার এসছে। ধরো এবার আমি অন্য একটা লিকুইড নিয়েছি, ধরো অন্য একটা অ্যালকোহল নিয়েছি। অ্যালকোহলে তুমি অ্যালকোহল আছে তোমার 40 গ্রাম, ধরো 50 ডিগ্রি উষ্ণতায়। উষ্ণতার কোনো কাজ নাই, কিন্তু উষ্ণতার উল্লেখ করতে হবে, উষ্ণতার কোনো ক্যালকুলেশন আসবে না। উষ্ণতাটা 50 ডিগ্রি উষ্ণতায় তুমি 40 গ্রাম অ্যালকোহল নিয়েছো। অ্যালকোহলে তুমি কোনো একটা জিনিস গুলিছো, ধরো তুতে গুলিছো বা চিনি গুলছো, গুলুক না গুলুক তুমি এখন অত ক্যাপ দিও না, আমি অঙ্ক বলছি, জাস্ট অঙ্কর দিকে ক্যাপ দাও। চিনি গুলি দিল 10 গ্রাম, তো দ্রাব্যতা বের করতে বলেছি তোমাকে, তাহলে তুমি ওই কেক নিয়ে হয়ে যাও। 50 ডিগ্রি উষ্ণতা ফিক্সড আছে, কিন্তু এই উষ্ণতার কোনো কাজ নাই, অঙ্কের সময় কোনো কাজ নাই। তাহলে 40 গ্রাম দ্রাব্য থাকে কত? 10 গ্রাম। 1 গ্রামে কত আছে? 10/40। আর 100 গ্রামে কত আছে বের করতে হবে সবসময় 100। তাহলে 40 কাটাকাটি করো, 4 25 100, তাহলে 25, কিন্তু একক নাই কোনো। তাহলে নির্ণেয় দ্রাব্যতা কত হবে? শুধু 25, কোনো গ্রাম না, পার্সেন্টেজ না, কিচ্ছু না, শুধু 25। দ্রাব্যতা একটা এককবিহীন রাশি। কথার বুঝা গেল? আশা করি দ্রাব্যতা সবাই বুঝে গেছো। চলো দ্রাব্যতার এবার কয়েকটা প্রভাব পড়ব আমরা, যে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কি হয়, কমে বাড়ে। সংজ্ঞাটা নিজের মুখ থেকে বলবে, সংজ্ঞাটা মুখস্থ করবে না। শুনো, দ্রবণ তো বিভিন্ন ধরনের আসে, তো আমরা এখন কঠিন তরল দ্রবণ পড়ব। কঠিন তরল মানে তরলের সাথে কঠিন মিশাবো, তরল প্লাস কঠিন। তরল একটা আছে, জলের সাথে নুন মিশাচ্ছি বা চিনি মিশাচ্ছি বা এরকম টাইপের। তরল প্লাস কঠিনে দ্রাব্যতাতে দুটো জিনিসের প্রভাব দেখবো, উষ্ণতার প্রভাব কি আর চাপের প্রভাব কি। চলো 1 নম্বর প্রভাব পড়ছি উষ্ণতার প্রভাব। এইটা খুব ইম্পর্টেন্ট, এটা থেকেই পরে গ্রাফ আসবে। দ্রাব্যতার সাথে উষ্ণতার রিলেশন কেমন, দ্রবণটার প্রকৃতি কি? তরল প্লাস কঠিন। তরল প্লাস কঠিন যদি দ্রবণ হয়, ধ্যান দাও কথাটা, তরল প্লাস কঠিন যদি দ্রবণ হয়, তাহলে উষ্ণতা বাড়াইলে দ্রাব্যতার কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বর, ধ্যান দাও, পটাশিয়াম নাইট্রেট, লেড নাইট্রেট, PbNO3(2) বা ম্যাগনেসিয়াম সালফেট, এই জাতীয় জ্বালা তিনটা ধ্যান দাও। পটাশিয়াম নাইট্রেট খুব ইম্পর্টেন্ট, পটাশিয়াম নাইট্রেটের দিকে ধ্যান দাও, চাকরি পরীক্ষায় পড়ে। এগুলোর যদি উষ্ণতা বাড়াও তাহলে দ্রাব্যতা বেরিয়ে যায়। মাথায় ঢুকে নেয় মাথায়। শোনো, ধরো তুমি জল নিয়েছো কিছু পরিমাণ 50 গ্রাম জল ধরো এইটা 10 গ্রাম পটাশিয়াম নাইট্রেটকে দ্রবীভূত করে সম্পৃক্ত হয়ে গিয়েছিল। উষ্ণতা কত ছিল? উষ্ণতা তুমি আগে ধরো 80 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ছিল। তুমি হঠাৎ উষ্ণতা বাড়ান দিলে, 100 ডিগ্রি করে দিলে, বলো না তখন কি আর 10 গ্রাম নেবে? তখন বেশি নেবে। কথাটা বুঝতে পারছো? তখন 20 গ্রাম হয়তো নিতে পারে, হয়তো বলছি, ফিক্সড তথ্য নয়, কোনোটাই ফিক্সড তথ্য নয়, আমি একদম এক্সাম্পল দিচ্ছি জাস্ট। তাহলে পটাশিয়াম নাইট্রেট, লেড নাইট্রেট, ম্যাগনেসিয়াম সালফেট উষ্ণতা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা বাড়ে। মাথায় ঢুকলো? এক্সাম্পল 3টাই মনে রাখতে হবে তোমাকে। পটাশিয়াম নাইট্রেট একদম গ্যারান্টি মনে রাখতে হবে, সারা জীবন কাজে দেবে পটাশিয়াম নাইট্রেট। উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা বাড়ে, আমার ফিক্সড করা আছে একদম পটাশিয়াম নাইট্রেট। চাকরি পরীক্ষায় পড়ে, অনেকবার পেয়েছে আমি, পিএসসি পরীক্ষায়, মিসেলেনিয়াস, WBCS-এ সবতেই পড়ে। শুধু 9-এর জন্য নয়, সারা জীবনের জন্য ইম্পর্টেন্ট। আবার বলছি, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, দ্রাব্যতার মেন জায়গাটা পড়ছি আমরা। অঙ্ক দ্রাব্যতার মেন লয়, উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কঠিন তরলের ক্ষেত্রে যেটা হয় সেটাই ইম্পর্টেন্ট, বাকিটা ইম্পর্টেন্ট নয়। বি, সবাই ধ্যান দেবে। বি, আগে এক্সাম্পল দেখো। ক্যালসিয়ামকে তুমি মনে রাখো, ক্যালসিয়ামের দিকে ধ্যান দাও। ক্যালসিয়াম জাতীয় যা আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 20 নম্বর মৌল, ক্যালসিয়াম সালফেট, এই দুটো এক্সাম্পল মাথায় রাখো। এদের আবার উষ্ণতা বাড়াইলে দ্রাব্যতা কমে। মানে উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা কমে মানেটা কি? ধরো তুমি জল নিয়েছিলে, এইখানেও জলটা ছিল, ধরো 50 গ্রাম জল ছিল, উষ্ণতা ফিক্সড, ধরো উষ্ণতা 80 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল। ধরো এইটা 10 গ্রাম কলিচুন দ্রবীভূত করেছিল, 10 গ্রাম কলিচুন CO2, কিন্তু তুমি হঠাৎ উষ্ণতাটা দিলে বাড়াই। বলো উষ্ণতা বাড়ালে কি হবে? এখন তো 10 গ্রাম দ্রবীভূত করছিল, এবারে করবে 5 গ্রাম। উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা কমছে, কথার বুঝতেছি। আগেবারে কি ছিল? উষ্ণতা বাড়ালে পটাশিয়াম নাইট্রেট, লেড নাইট্রেট, ম্যাগনেসিয়াম সালফেট, ইয়াদের কি হচ্ছিল? ইয়াদের উষ্ণতা বাড়াইলে দ্রাব্যতা বাড়ছিল, উষ্ণতাও বাড়ছে, দ্রাব্যতাও বাড়ছে। কিন্তু ইয়াদের আবার উষ্ণতা বাড়াইলে দ্রাব্যতা কমছে। ক্যালসিয়াম জাতীয় যে কোনো জিনিসের, ক্যালসিয়াম জাতীয় যা যৌগ পাবে, আরও যদি কোনো এক্সাম্পল দিই, ক্যালসিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম যদি থেকেছে,
এইটাই কোড মাথায় রাখবি। যদি ক্যালসিয়াম আছে যৌগটাতে তাহলে ওর দ্রব্যতা উষ্ণতা বাড়ালে সাথে সাথে কমে। মাথায় ঢুকেছি কিছু? ওকে, চলো 3 নম্বর বা সি। এখন আমরা কি পড়ছি? তরল কঠিনে দ্রবণের উষ্ণতার প্রভাব। তরল কঠিন দ্রবণে উষ্ণতার প্রভাব, দুটা প্রভাব পড়া হলো, এ আর বি। সি, সিটা শুনো। NaCl এর নাম শুনেছো? খাবার লবণ, সোডিয়াম ক্লোরাইড। এর উষ্ণতা বাড়াইলে আর কমাইলে দ্রব্যতা প্রায় একই থাকে। প্রায় বলিছি, একদম নয়। দ্রব্যতার কোনো পরিবর্তন হয় না, উষ্ণতা বাড়াও কমাও একই থাকে। তাহলে কার কার একই থাকে? কার কার না, একজনের একই থাকে, NaCl। তুমি একটা করে উদাহরণ ফিক্স করো। পটাশিয়াম নাইট্রেট উষ্ণতা বাড়াইলে দ্রব্যতা বাড়ে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উষ্ণতা বাড়াইলে দ্রব্যতা কমে, NaCl উষ্ণতা বাড়ার সাথে সাথে দ্রব্যতা একই থাকে, কোনো বাড়াও নাই কমও নাই। পরে আমি গ্রাফে বুঝাবো। ডি ধর্ম মনে রাখো, ডি ধর্ম গ্লাবার লবণ, এর নাম হচ্ছে সোডিয়াম সালফেট। Na2SO4 10 অণু কেলাস জল থাকে, মুখস্থ করবে, কমা দিয়ে 10 অণু জল, কমা দিয়ে, এটা পুরো সংকেত। এটার নাম হচ্ছে গ্লাবার লবণ। এই চাকরি পরীক্ষায় এতবার পড়িছে, খুব ইম্পর্টেন্ট। এটার নাম গ্লাবার লবণ। এই আরও বৈশিষ্ট্য কি শুনো, ইয়ার আরও অদ্ভুত বৈশিষ্ট্য। ইয়ার ট্রেনটা আমি একটু মুচ্ছি উপরেরগুলো। গ্লাবার লবণের ধর্ম খুব সুন্দর, ইম্পর্টেন্ট। দেখো, গ্লাবার লবণের আবার 32.4 তক্ক মানে 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উষ্ণতা বাড়ার সাথে সাথে দ্রব্যতা বাড়ে। তারপরে যদি বাড়াইতে যাও মানে 33-34 যদি করতে যাও তখন আবার কমে। মানে প্রথমে বাড়ে পরে কমে। ইয়ার আরও সব ধর্মই আছে। 32.4 মাথায় রাখো, 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত গ্লাবার লবণের সংকেত সোডিয়াম সালফেট, Na2SO4 কমা দিয়ে 10 অণু জল। 32.4 ডিগ্রি পর্যন্ত উষ্ণতা বাড়ে, তারপর কমতে থাকে। তাহলে বলা, উষ্ণতার সাথে কঠিন তরল যদি দ্রবণ হয় তাহলে কিরূপ সম্পর্ক আছে? 4টা সম্পর্ক মনে রাখতে হবে উদাহরণ দিয়ে। 1 নম্বর, পটাশিয়াম নাইট্রেট, লেড নাইট্রেট উষ্ণতা বাড়ার সাথে সাথে দ্রব্যতা বাড়ে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম সালফেট ইত্যাদি যৌগের, ইত্যাদি আরও আছে, ইত্যাদি যৌগের উষ্ণতা বাড়ার সাথে সাথে দ্রব্যতা কমে। NaCl এর উষ্ণতা বাড়ার সাথে সাথে দ্রব্যতা একই থাকে। 4 নম্বর, গ্লাবার লবণ সোডিয়াম সালফেট 32.4 ডিগ্রি পর্যন্ত উষ্ণতা বাড়ার সাথে সাথে দ্রব্যতা বাড়ে, ফির কমতে থাকে। বাস, ব্রেনে ঢুকাও, চ্যাপ্টার শেষ। এইটাই মূল জিনিস এই চ্যাপ্টারটা। চলো এবারে শুনো। এবারে কঠিন তরলে উষ্ণতা পড়া শেষ হয়ে গেছে। কঠিন তরলের উষ্ণতা পড়া শেষ, 1 নম্বর প্রভাব পড়া হয়ে গেছে। এবারে কঠিন তরলের 2 নম্বর প্রভাবটা শুনো, চাপ। চাপের সাথে কোনো সং নাই, লিখে দাও, কোনো সম্পর্ক নেই। কঠিন তরলের যদি দ্রবণে তোমাকে কনফিউজ করার জন্য দেই যে কঠিন তরলের দ্রবণে চাপ বাড়ানো হলো, ঘোড়ার ডিম হবে, কিচ্ছু হবে না। উষ্ণতা বাড়িবে কো নেই, দ্রব্যতা বাড়িবে, দ্রব্যতা সবার ক্ষেত্রে যা আছে তাই থাকবে। কথাটা বুঝতে হচ্ছে? যদি কঠিন তরলের দ্রবণের ক্ষেত্রে চাপ বাড়াও বা চাপ কমাও, দ্রব্যতার কোনো পরিবর্তন হয় না। মনে রাখো এটা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। মাঝে মাঝে দেই যে একটা নুনে তুমি জলে নুন যোগ করলে এত ডিগ্রি উষ্ণতায়, উষ্ণতা রাখা আছে ফিক্সড, উষ্ণতা বাড়ায়নি, চাপ বাড়াচ্ছি, বুঝি দ্রব্যতার কোনো পরিবর্তন হবে? তুমি লিখবে বাড়বে কমবে, তোমার কনফিউজ করবে, একই থাকবে, একই থাকবে, দ্রব্যতার কোনো প্রভাব নাই। কিসের? চাপের সাথে দ্রব্যতার কোনো রিলেশন নেই। চলো এবার উষ্ণতা পড়া হয়ে গেছে। এবারে দ্রবণটাকে আমি চেঞ্জ করছি। এ কি দ্রবণ ছিল? দ্রবণটার প্রকৃতি কী ছিল? তরল কঠিন। এবারে চলো দ্রব্যতার প্রভাবেই পড়ব আমরা, বি বলছি। এবারে আমরা তরলের সাথে গ্যাস নিচ্ছি, কঠিন না, মানে তরলে ধরো কার্বন ডাইঅক্সাইড গুলবো বা অক্সিজেন গ্যাস গুলবো, এইসব তরলে গ্যাসে। তরল গ্যাসেরও উষ্ণতার ব্যাপার। প্রথমত উষ্ণতার প্রভাব দেখবো, শুনো। উষ্ণতার সাথে এয়ার রিলেশন টেম্পারেচারের সাথে সলিবিলিটি ব্যস্তানুপাতিক। মাথায় রাখো, সলিবিলিটিকে আমি এস লিখছি, দ্রব্যতা আর কোনো মনে রাখতে হবে না, ব্যস্তানুপাতিক। অর্থাৎ উষ্ণতা বাড়াইলে দ্রব্যতা কমবে সবার ক্ষেত্রে। এখানে কোনো এক্সাম্পল নেই। দেখো আগেবারে খুব কঠিন ছিল, 4টা তোমাকে এক্সাম্পল দিয়ে মনে রাখতে হচ্ছিল। এখানে যাই দাও তুমি, তরলটার প্রকৃতি কী হবে? আবার তোমাকে এবারে প্রশ্ন করা হবে যে জলে কার্বন ডাইঅক্সাইড দ্রাবক, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, জলে গ্যাস গুলছি আমি, কোনো গ্যাসকে গুলছি, কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে জলে গুললাম, তাহলে দ্রাবককে জল, কার্বন ডাইঅক্সাইড কি দ্রাবক, তাহলে সেক্ষেত্রে উষ্ণতা বাড়ালে কি প্রভাব? বলবে উষ্ণতা বাড়ালে কমবে দ্রব্যতা। সবার ক্ষেত্রে একই, সব গ্যাসের ক্ষেত্রে একই। কথাটা বুঝতেছ? এমন এক্সাম্পল নাই কোনো যে ওই গ্যাসের ক্ষেত্রে বাড়ছে ওই গ্যাসের ক্ষেত্রে কমছে, আগেবার অমনি না। দেখো ওইখানে উলট পালট, ওইখানে তোমাকে মনে রাখতে হয়েছে, সেই জন্যই এটা ইম্পর্টেন্ট। কেমিস্ট্রির একটা উষ্ণতা বাড়লে দ্রব্যতা কমে বাড়ে একই থাকে যখন কঠিন তরল হবে। কঠিন তরল ওইটা খুব ইম্পর্টেন্ট, আগে যেটা পড়াইলাম। আর যদি তরল গ্যাস হয় তাহলে ইম্পর্টেন্ট নয়। উষ্ণতার সঙ্গে টেম্পারেচার টি, সলিবিলিটি মানে দ্রব্যতা এস, ব্যস্ত সম্পর্ক 1/s। মাথায় রাখো, বাস আর কোনো ভুলে যাও তুমি। 2 নম্বর, চাপের সঙ্গে সংযোগ। দেখো চাপের সঙ্গে সলিবিলিটির রিলেশন। আচ্ছা, সলিবিলিটিকে আমি এস করছি এইদিকে, এস
ভ্যারিস 1/t করো, এটা বেশি ভালো, একই জিনিস তো, ব্যাপারটা কি। চলো এস চাপের সাথে, চাপ মানে পি, সমানুপাতিক রিলেশন। দেখো আগেবারে চাপের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, যদি কঠিন তরলের দ্রবণ ছিল কঠিন তরলে, তাহলে চাপের সাথে কোনো রিলেশনই ছিল না আর। এখানে কিন্তু রিলেশন আছে সমানুপাতিক, অর্থাৎ উষ্ণতা বাড়ালে আর দ্রব্যতা বাড়ে, উষ্ণতা কমালে দ্রব্যতা কমে। এবারে তুমি দেখবে কোল্ড ড্রিঙ্কস খাইছো তো, চিপিটা খুলবে দেখবে কেমন ফেনা বেরিয়ে যায়। প্রথমেই কোল্ড ড্রিঙ্কস খাবে, ফেনা বেরিয়ে যাবে ঢাকনাটা খোলার পর, পুরা ধোঁয়া উঠবে। কোকোকোলা, থামস আপ যা খাবে তুমি, কেন বলো না? ওইখানে কার্বন ডাইঅক্সাইড গুলো আছে জলের সাথে, ওইটার কিছু নয়, জলের সাথে কার্বন ডাইঅক্সাইড গুলো আছে, তারপর নানান ধরনের ফ্লেভার দেওয়া থাকে, আর কিছু না। আর প্রচুর চাপ থাকে, ঢাকনাটা যেই খুলে দাও চাপ কমে যায়। চাপ কমে দিলে দেখো গ্যাসটা বিরাট থাকে কার্বন ডাইঅক্সাইড, কারণ দ্রব্যতা কমে গেছে, প্রচণ্ড চাপে প্রচণ্ড সলিবিলিটি ছিল। আরে জলে কার্বন ডাইঅক্সাইড গুলো আছে, যে কোনো কোল্ড ড্রিঙ্কস খাও তুমি এটাই খেয়েছো, তারপরে বিভিন্ন ধরনের চিনি, অরেঞ্জ ফ্লেভার, বিভিন্ন ফ্লেভার দিয়ে টেস্ট আলাদা আলাদা, কেউ পেপসি, কেউ কোল্ড ড্রিঙ্কস, কেউ স্প্রাইট, বুঝতে পেরেছো? কিন্তু অ্যাকচুয়াল জিনিসটা কি, জলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে গুলানো আছে, মানে দ্রবীভূত করা আছে। এখানে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে দ্রাবক আর জলটা হচ্ছে দ্রাবক। কিন্তু চাপ যখন দেওয়া আছে, ধরো কার্বন ডাইঅক্সাইড গুলি দিয়েছে 50 গ্রাম, কিন্তু যখনই তুমি ঢাকনাটা খুলছো চাপ কমে গেল, তখন গ্যাসটা বিরাইন দিয়েছে, মানে যে গ্যাসটা গুলিয়ে আছে সেই গ্যাসটাই ওইখান থেকে বিরাইন দিয়েছে, দ্রব্যতা কমে গেছে। এটা পরীক্ষায় পড়ে যে সোডা ওয়াটারের বা লেমনেটের দ্রবণ ঢাকনা খুলে দিলে গ্যাসটা উঠে কেন, তখন বলবে দ্রব্যতা কমে যায়। এটা কি প্রথমত বলবে এটা কিসের দ্রবণ, দ্রবণটার প্রকৃতি কি, কি দিয়ে দ্রবণটা তৈরি হয়েছে? তরলের সাথে গ্যাস, জলের সাথে কার্বন ডাইঅক্সাইড, তাহলে তরল গ্যাসে যদি দ্রবণ হয় তাহলে চাপের প্রভাব কি? তরল গ্যাসে চাপের প্রভাব হচ্ছে সমানুপাতিক উষ্ণতার সাথে, সলিবিলিটির সঙ্গে, দ্রব্যতার সাথে। এস মানে সলিবিলিটি, এস দ্বারা পরিচিত কেমিস্ট্রি তো। তাহলে এটা সমানুপাতিক, এটা ব্যস্তানুপাতিক। কৃপা ধ্যান দেবে, খুব ইম্পর্টেন্ট, ক্লাস 12-এর স্টুডেন্টরা দেখতে পারো এই ক্লাসটা, বিরাট কাজে দেবে গোয়াদের, বিরাট। হয়ে গেল পড়া। চলো এবারে দ্রব্যতা লেখ পড়িব আর চ্যাপ্টার শেষ। দ্রব্যতা লেখ পড়িব আর চ্যাপ্টার শেষ। শুনো, দ্রব্যতা লেখচিত্র, একটা লেখচিত্রে ওই দ্রব্যতাটা পড়িব যেটা মনে রাখা কঠিন ছিল। বুঝতে পারছো কোনটা মনে রাখা কঠিন ছিল? কোন দ্রবণের ক্ষেত্রে উষ্ণতার বিরাট রিলেশন আছে? কঠিনে তরলে দ্রবণে, কঠিনে তরলে। পটাশিয়াম নাইট্রেট তো কঠিন, জল তো তরল, সেই দ্রবণগুলা, কলিচুন, CaOH2 চুন পানের সাথে খাওয়া যেটা, সেইটা কঠিন, জলের সাথে গুলে দিলে আর রিলেশন অদ্ভুত, কারোর সঙ্গে বাড়ছে কারোর সময় কমছে। যেমন তরলে আর গ্যাসের দ্রবণে কোনো টেনশন নাই। তুমি দুটা কথা মনে রাখো, উষ্ণতার সঙ্গে ব্যস্তানুপাতিক দ্রব্যতা, আর দ্রব্যতা চাপের সাথে সমানুপাতিক। কিন্তু এর আবার অদ্ভুত, উষ্ণতার সঙ্গে কারো বাড়ে কারো কমে, তখন তাকে কন্ট্রোল করার জন্য গ্রাফ দরকার। দেখো গ্রাফ কি, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ করছে, এটাকে বলে দ্রব্যতা লেখ। দ্রব্যতা লেখ কি লেখ বটে বাবু? এটা দ্রব্যতা লেখ। লেখচিত্র কেমিস্ট্রি ফিজিক্সে অনেকবার পাবে তুমি। চলো এই দিকটাকে আমি বলেছি, এইদিকে আমি বলেছি টেম্পারেচার, এদিকে বলেছি টেম্পারেচার, এদিকে বলেছি দ্রব্যতা, এদিকে টেম্পারেচার টি, আর এদিকে সলিবিলিটি দ্রব্যতা এস। ধরো আমার ঘর কাটা আছে, দ্রব্যতা বিভিন্ন 5, 10, 15, 20, 25 নিজের মতন করে। উষ্ণতা তুমি বাড়াচ্ছ ধরো 10 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 15, 20, 25 তুমি নিজের ইচ্ছায় তুমি 100-200 করতে পারো। এমন নয় যে আমি 5 করে বানাইছি তুমিও 5 করে, যে কোনো একটা ঘর কাটবে। এটা ওয়াই অক্ষ, এটা কি অক্ষ? এক্স অক্ষ। আজকে এক্স অক্ষ না, এই অক্ষটার নাম কি? এই অক্ষটার নাম হচ্ছে উষ্ণতা, এক্স অক্ষ। আর এই অক্ষটার নাম কি? দ্রব্যতা। দেখো আমি বিভিন্ন কালিতে করব, চেষ্টা করব বিভিন্ন কালিতে করার, ঠিক আছে? প্রথম আমি পটাশিয়াম নাইট্রেটের করছি। পটাশিয়াম নাইট্রেট মানে ওয়ার সঙ্গে আর কে কে ছিল? পটাশিয়াম নাইট্রেট, লেড নাইট্রেট, ম্যাগনেসিয়াম সালফেট, মনে আছে? তুমি যদি উষ্ণতা বাড়াতে থাকো আর দ্রব্যতা বাড়িতে থাকবে, উষ্ণতা বাড়ার সাথে সাথে দ্রব্যতা বাড়িতে থাকে, এরকম। এইটা গেল পটাশিয়াম নাইট্রেট। দেখো তুমি উষ্ণতা বাড়িয়ে গিয়েছো, দ্রব্যতা বাড়িয়ে গিয়েছে। কার ট্রেন্ড? পটাশিয়াম নাইট্রেট। আর বাকি এক্সাম্পলগুলো তুমি দিতে পারো, পটাশিয়াম নাইট্রেট, আর কে? লেড নাইট্রেট, আর কে? ম্যাগনেসিয়াম সালফেট, সবারই একই ট্রেন্ড। আচ্ছা, কিছু একটা তো দ্রব্যতা থাকবে। 0 ডিগ্রিতে উষ্ণতায় ধরো 15-20 দ্রব্যতা আছে, করো তো 20-তে নিয়ে যাই। এটা আমি করছি কলিচুন বা ক্যালসিয়াম জাতীয় যে কোনো, CaOH2 ক্যালসিয়াম সালফেট ইয়াদের। দেখো প্রথমে ধরো দ্রব্যতা ছিল 15, উষ্ণতা বাড়াচ্ছ, দ্রব্যতা কী হয়েছে? কমিয়ে। দেখো উষ্ণতা বাড়ার সাথে সাথে দ্রব্যতাটা কী হচ্ছে? নিচের দিকে নামছে, মানে দ্রব্যতা কমছে বারবার। যত উষ্ণতার দিকে যাচ্ছে তত দ্রব্যতাটা কমে কমে এসছে। তাহলে এইটা কার বাবু? কলিচুন, ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম জাতীয় যে কোনো জিনিস উষ্ণতা বাড়ালে দ্রব্যতা কমে।
কঠিনে তরলে দ্রবণের ক্ষেত্রেই এটা হবে, নাহলে এমনিতে তরলে গ্যাসে হইলে উষ্ণতা বাড়লে দ্রব্যতা সবাই বাড়ে, কথার বুঝতেছো? তখন গ্রাফটা সবসময় এইটা পটাশিয়াম নাইট্রেটের মতন হবে, উষ্ণতা বাড়লে দ্রব্যতা কমে, উষ্ণতা কমালে দ্রব্যতা কলিচনের মতন হবে সেটা। চলো এইবার আমরা NaCl এর করবো। দেখো NaClটা অন্য কালিতে দিচ্ছি, লাল কালিতে NaClকে দিচ্ছি। দেখো লাল কালিতে NaCl দ্রব্যতা কি হয়েছে? একই থাকছে, কোনো কমাও নাই বাড়াও নাই, সোজা চলে গেছে। আরও সোজা করবে, আমার একটু বেঁকে গেছে। দ্রব্যতা একই থাকে, উষ্ণতা বাড়ার সাথে সাথে দ্রব্যতা কখনোই উঠে না, দেখছো একই থাকে, কমাও নাই বাড়াও নাই। তাহলে NaCl এর দ্রব্যতা 1 নম্বর কেস পটাশিয়াম নাইট্রেট, উষ্ণতা বাড়ার সাথে দ্রব্যতা পড়ে 2 নম্বর কলিচুন, 3 নম্বর গেল NaCl, 4 নম্বর কি বলেছি গ্লাবার লবণ। দেখো ইয়ার আরও অদ্ভুত। ধরো এইটা 32 ডিগ্রি, ধরো এইটা 32 ডিগ্রি, মনে রাখবে 32 দশমিক, তারপরে 40 আছে, একটু উষ্ণতা বাড়াচ্ছি 50 আছে, তো 32 পর্যন্ত বাড়লেও তারপরে কলিচনের মতো হয়ে যেতে থাকবে। এটা কার টেন্ট? এটা আমি সবুজ কালিতে করে দিচ্ছি, যদি লেখা হয়তো ভালো, লেখাবে না ছেড়ে দাও, বাদ দাও, তুমি ওইটাই ভাবো, ওইটাকে ড্রেস ভাবো। এই সবুজ কালি, এটা কার? সোডিয়াম সালফেট, লেখাটা হবে না, Na2SO4, 10H2, কি নাম বটে? গ্লাবার লবণ, লিখে নাও গ্লাবার লবণ, খুব ইম্পর্টেন্ট, এটা কম্পিটিশন পরীক্ষায় অনেকবার এসেছে। উষ্ণতা বাড়ালে প্রথমে বাড়ছিল 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, পরে কমছিল। তাহলে দ্রব্যতা লেখের সাইজে আমি সহজেই বুঝতে পারছি কঠিনে তরলে দ্রবণে, কঠিনে তরলে। আবার বলছি তরল গ্যাসে এমনি নয়, তরল গ্যাসে খুব সুন্দর রিলেশন, উষ্ণতা বাড়ালে দ্রব্যতা কমে, উষ্ণতা বাড়ালে ব্যস্তনাপতিক, আর চাপের সাথে কি রিলেশন? সমানুপাতিক। কিন্তু কঠিনে তরলে যখন হবে তখন উষ্ণতার সঙ্গে নানান ধরনের রিলেশন আছে, নানান যৌগের, মনে রাখতে হোক তোমাকে। 4টা তো মনে রাখতে হবে কি? লেড নাইট্রেট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, গ্লাবার লবণ আর NaCl, এই 4টা মনে করে রাখতে হবে কি, এক্সট্রা মনে রাখলে খুব ভালো। আর চাপের সাথে আর কোনো সম্পর্কই নেই কঠিনে তরলে, চাপের সাথে রিলেশনই নেই কার? কঠিনে তরলে দ্রবণের। কিন্তু চাপের সঙ্গে তরলে গ্যাসের দ্রবণের রিলেশন আছে, চাপ বাড়ালে দ্রব্যতা বাড়ে, চাপ কমালে দ্রব্যতা কমে। ওর একটা কোয়েশ্চেনও পড়ে, সোডা ওয়াটারের বোতলটা খোলাটা। দ্রবণের চ্যাপ্টারে আর কিচ্ছু নাই। এবারে অঙ্ক আমি তো পড়াইতে করে দিয়েছি, তাও আমি 2টা অঙ্ক তোমাকে দিচ্ছি, দেখো মজা লাগবে খুব। 2টা অঙ্ক দ্রব্যতা লেখ, আশা করি সবাই বুঝে গেছো। দ্রব্যতা লেখের এর থেকে আর ভালো ক্লাস দেওয়া সম্ভব নয়। তুমি যদি বুঝেছো তো বুঝেছো, না বুঝেছো তো তুমি অন্য কিছু কাজ করো, তোমার জন্য পড়াশোনার জিনিসটাই নয়, ঠিক আছে? বুঝতে পারছো না এমনও হইতে পারে, এখনও বুঝলো না, তাহলে তুমি অন্য কিছু কাজ করো, পড়াশোনা ছেড়ে দাও এখনই, ঠিক আছে? যদি না বুঝেছো, দেখো ধরো 30 ডিগ্রি উষ্ণতা আছে, 30 ডিগ্রি উষ্ণতা, একটা জাস্ট অঙ্ক বলছি, 20 গ্রাম জলে 7 গ্রাম NaCl দ্রবীভূত আছে, মানে সম্পৃক্ত হয়ে আছে আর কি, দ্রবীভূত আছে। দ্রব্যতা কত? NaCl এর দ্রব্যতা কত? বলো কি করবে? শোনো, 30 ডিগ্রি উষ্ণতায় 20 গ্রামে 7 গ্রাম NaCl দ্রবীভূত আছে, তাহলে বলো ঐকিক নিয়ম ধরে দাও, 20 গ্রামে আছে 7 গ্রাম NaCl, 5 ঐকিক নিয়ম, 1 গ্রামে আছে কত? 7/20 গ্রাম NaCl। 100 গ্রাম জলে কত আছে? 20 গ্রাম জলে বলবে, তাহলে 100 গ্রাম জলে কত আছে? 7/20 ইন্টু 100, 5×20 100, 35 গ্রাম NaCl। উষ্ণতা কত ডিগ্রি? ফিক্সড বলেছি প্রথমেই 30 ডিগ্রি। 30 ডিগ্রি অঙ্কতে কোনো কাজ নাই, উষ্ণতা ফিক্সড আছে, এটা বুঝাইতে হবে। উষ্ণতার কোনো কাজ নেই, অনেকে উষ্ণতাটা ভাবে উষ্ণতার কোথাও লাগাবো নাকি, উষ্ণতা শুধু থাকলো লেখ করার জন্য। তাহলে দ্রব্যতা কত হইল? 35। কোনো দ্রব্যতার কোনো একক নেই, একক বিহিত আছে, ঠিক আছে? বইয়ে আরও দ্রব্যতা বোঝানোর জন্য সেই NM দিয়ে বুঝাইছে, ওইটা আমি করাইনি, তার থেকে অঙ্ক করাইলে বেশি লাভ আছে, অঙ্ক করাইলে তুমি বেশি কনসেপশন পাবে। চলো আরেকটা অঙ্ক দিচ্ছি আমি। ধরো 80 গ্রাম দ্রবণে 20 ডিগ্রি উষ্ণতা লিখছি, 20 ডিগ্রি উষ্ণতায় ধ্যান দিবে এবারে, 80 গ্রাম দ্রবণে 30 গ্রাম চিনি আছে, দ্রবীভূত আছে। কথাটা বলছি সেইটা শুনো, লেখা যদি না বুঝিচ্ছে তো ওই উষ্ণতায় দ্রব্যতা কত চিনির? ওই উষ্ণতায় চিনির দ্রব্যতা কত? দ্রব্যতা বা সলিবিলিটি কত? শোনো, তুমি এবারে অপশান দিয়ে দিয়েছে তোমাকে, ধরো অপশান দিয়ে দিয়েছে 80 গ্রামে 30 গ্রাম দ্রবীভূত আছে। আচ্ছা 80 গ্রামে 30 গ্রাম, ঠিক আছে, 80 গ্রামে 30 গ্রাম তোমাকে অপশান দিয়ে দিয়েছে, ধরো 1 মিনিট, আচ্ছা 80 গ্রামে আমি 20 গ্রাম করে দিচ্ছি, ক্যালকুলেশন করতে সুবিধা হবে। অপশান দিয়ে দিয়েছে 25,
অপশন দিয়ে দিয়েছে 20। আচ্ছা 30 80 গ্রামে কত বলেছি? 30 গ্রাম, 30 গ্রামই থাক, কোনো 25, 20, 30, 35। দ্রাব্যতা কোনটা হবে? দেখো ছাত্রছাত্রী 80 পেয়েছে আর 30 পেয়েছে, ওই নিয়ম করতে শুরু করে দিবে যে 80তে আছে 30, 80 গ্রাম জলে আছে, আমি লিখছি না 30 গ্রাম চিনি, একে কত আছে 30/80, আর 100তে কত আছে 30/80 গুণিত 100, শূন্য কাটবে, 5 5 20 100, 4 20, 5 3 150/4, তার মানে 4 3 12, ওই 35-এর মতন, 35-এ গোল চলে আসবে, দশমিক মেরে দেবে। কিন্তু তোমাকে এটা কি দিয়েছে? দ্রবণ দিয়েছে। এখানে তোমাকে দ্রাবকে কত, পুরা দ্রবণটা দেওয়া আছে, 80-র সঙ্গে 30টাও ঢুকে আছে, তাহলে তোমাকে দ্রাবকের পরিমাণটা আগে বের করে নিতে হবে। দ্রাবক সমান কত আছে? আগেবারে দ্রাবক দিয়েছিল, জল দিয়েছিল, এবার দ্রবণ বলা আছে 80 গ্রাম, তাহলে তোমাকে কত আছে? দ্রাবক 50। এইবারে তুমি অঙ্কটা করো যে 50-এ আছে 30 গ্রাম দ্রবীভূত, একে কত আছে 30/50, 100তে কত আছে? চলো ওপরে 100 নিয়ে যাচ্ছি, 60। এখানে অপশানই নেই, ধরো অপশান এটা 60, তাহলে 60, তাহলে 60-এ উত্তর হবে, একক বিট আছে। বুঝা গেল? তোমাকে পড়িতে দ্রবণ দিয়ে আছে না দ্রাবক দিয়ে আছে, ঠিক আছে? তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে? এটা প্রথমেই দেওয়া আছে বইয়ে, সূত্রটা দাঁড়াচ্ছে যদি n দ্রবণ থাকে, ধরো n গ্রাম দ্রবণ আছে, n গ্রাম দ্রবণ আছে আর m গ্রাম দ্রাব্য আছে, তাহলে দ্রাব্যতার সলিবিলিটি কি হবে? s কি হবে? m n মাইনাস m, মানে তোমাকে আগে দ্রাবকটা বাই করে নিতে হবে ইন্টু 100। এইটা ফর্মুলা দ্রাব্যতার, এটা কাজেই দেবে না কোনো, ওই কি নিয়মে সেন্স দিয়ে করবে, বেকার। এটা যারা একদম গাধা, কিছু বাংলা বুঝে না, ভাষাটা বুঝতে পারে না, তাদের এই সূত্রটা কাজে দেয়। আমাদের তো এই সূত্রটা কোনোদিন কাজে দেয় না, ওই কিক নেমে করবো বাস, এই সূত্র দিয়ে কে অঙ্ক করতে যাবে? সবাই বলবে m/n-m, তুমি m কি বলে সেই তোমাকে মনে রাখতে হয়েছে, এটা দ্রাবকের পরিমাণ, n-m হচ্ছে দ্রাবকের পরিমাণ, nটা হচ্ছে দ্রবণের পরিমাণ, সেই তো তোমাকে বেশি কঠিন হয়েছে। তার থেকে তুমি অঙ্ক করো না, ডিস্টার্ব কি এসছে? বইয়ে এটা দিয়েছে নিশ্চয়, বেকার দিয়েছে বইয়ে, এটা কোনো কাজেই নেই। ছাত্রছাত্রী ভাবে এটা বিরাট কাজ, এটা কিচ্ছু কাজ নাই। এইটা মনে রাখা ভালো না, দ্রাব্যতার সেন্সটা মনে রাখা ভালো। আরে ওই অঙ্ক করো 10-12টা, তোমার সেন্স চলে আসবে, সূত্রের উপরে উঠে যাবে। তুমি ঐকিক নিয়ম জানো নাকি? শতকরা ঐকিক নিয়ম 5-এ পড়িছো, বাস। ওকে, ভালো থাকো সবাই।